আমরা জানি মাননীয় প্রধানমন্ত্রী সফরে আছেন এবং চীনে তিনি আজকে দালিয়ানে ছিলেন। আমরা জানি যে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে তিনি অংশগ্রহণ করেছেন এবং বেজিংয়ের পথে তিনি বুলেট ট্রেনে করে তিনি যাচ্ছেন। সেখানে হয়তো শি জিনপিং সাথে তার বৈঠক রয়েছে আমরা জানি। আমরা এই সফরটি ঘিরে আমাদের অনেক ধরনের আসলে আশার বা প্রত্যাশার জায়গা আছে। বাণিজ্যের ঘাটতি কমানো, একই সাথে বিনিয়োগের বিষয়টি নিশ্চিত করা। আপনার দৃষ্টিতে আমরা কতটুকু এই জায়গায় নিজেদের অবস্থান শক্ত করতে পারবো? ধন্যবাদ আপনাকে। আসলে 1975 সালের 4 অক্টোবর প্রথম কূটনৈতিকভাবে চীন বাংলাদেশের আনুষ্ঠানিক সম্পর্ক যাত্রা শুরু করে। ইতিমধ্যে 50 বছর পেরিয়ে গেছে। তো আপনি জানেন যে সাম্প্রতিক সময়ে বেশ গত 4-5 বছর যাবৎ বা আরও বেশি বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সেক্টরে বিনিয়োগ যে পরিমাণ করেছে তাতে বর্তমানে চীন হচ্ছে বাংলাদেশের সবচেয়ে তাদের সাথে বেশি বাণিজ্য ঘাটতি। এটা $17.87 বিলিয়ন। তো এইখানে মেইনলি যেটা হচ্ছে যে একদিকে প্রধানমন্ত্রীর যে 6 দিনের সফর মালয়েশিয়া এবং তারপর চায়না, বিশেষ করে চীন এখন ওয়ার্ল্ডের যে যত বড় বড় মানে ইনভেস্টমেন্ট বড় বড় অবকাঠামোগত এবং তাদের তো জনসংখ্যা তো অনেক বেশি, বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ, এবং তারা তাদের যে তাদের যে রপ্তানি পণ্যগুলো মানে যে ভ্যারিয়েশন এমন কিছু নেই যে তারা আবিষ্কার করেনি বা প্রতিনিয়ত করছে না। ইভেন আপনার তথ্য প্রযুক্তি খাতে রোবট এগুলো তারা এসব ক্ষেত্রে তারা অনেক এগিয়ে গেছে এবং তারা বিভিন্ন দেশে আপনার অবকাঠামোগত ইনভেস্টমেন্ট করেন। তো যেখানে অবকাঠামোগত ইনভেস্ট হয় সেখানে কর্মসংস্থানের সৃষ্টি হয়। তো বাংলাদেশের প্রধানমন্ত্রী মূলত আমার ধারণা যে একদিকে মালয়েশিয়াকে রেখেছেন। মালয়েশিয়ায় বিশেষ করে তথ্য প্রযুক্তি এবং অবকাঠামো এবং গবেষণা এই কয়েকটা সেক্টরে মালয়েশিয়ার সাথে কাজ করা যাবে বাংলাদেশের, এবং দুটো না তিনটে এমওইউ হয়েছে। এবং এরপরে চায়নায় যেই তার যে দ্বিপক্ষীয় যে মিটিং সেটা ফর্মালি বোধহয় কালকে থেকেই শুরু হবে। তো প্রধানমন্ত্রীর সাথেও মিটিং আছে, রাষ্ট্রপতির সাথে হয়েছে বললেন। তো এই জায়গাগুলোতে মূলত অবকাঠামোগত বিনিয়োগ এবং বাংলাদেশে যেই অর্থনৈতিক অঞ্চল তাদের জন্য যে স্পেশাল অর্থনৈতিক অঞ্চল যেটা, এই দুটোর ব্যাপারেও আলোচনা চলছে। একটা আনোয়ারায় হচ্ছে আর একটা মংলায়। তো এগুলো হলে পরে যে বাংলাদেশে যেটা হবে যে বাংলাদেশে প্রচুর কর্মসংস্থানের সৃষ্টি হবে এবং বর্তমান সরকার বিশেষ করে আসার পরে তাদের যে ম্যানিফেস্টো যেগুলো আছে তাতে কর্মসংস্থান সৃষ্টি কিন্তু অন্যতম লক্ষ্য। এবং কর্মসংস্থান সৃষ্টি করতে গেলে অবশ্যই বিনিয়োগ দরকার, এবং বাংলাদেশে ওই পরিমাণ বিনিয়োগ এখন চীন ছাড়া অন্য কেউ এই মুহূর্তে করতেও পারছে না। তো আর বাণিজ্য ঘাটতি যেটা সেটা নিয়ে যদি বলা যায় সেটা হচ্ছে আমরা $1 বিলিয়ন কম পণ্য তাদের রপ্তানি করি, যদিও তারা 97% পণ্য কিন্তু শুল্কমুক্ত করে দিয়েছে বাংলাদেশকে। তারপরেও কিন্তু আমরা তাদের চাহিদা অনুযায়ী যে জিনিসগুলো আমরা রপ্তানি করার কথা সেগুলো আমরা করতে পারছি না, এবং আমাদের এই ডাইভার্সিফিকেশনও হচ্ছে না রপ্তানির, যার ফলে ঘাটতিগুলো থেকে যাচ্ছে। আশা করি যখন তাদের বিনিয়োগ হবে বাংলাদেশে, কর্মসংস্থান সৃষ্টি হবে, তারপরে এটা আবার আপনার যখন এগুলো পুরো দমে ওয়ার্ক শুরু করবে তখন ওই ঘাটতিটা হয়তো কমে আসবে। তবে সেটা যে খুব বেশি কমবে তাও কিন্তু বলা যাচ্ছে না, কারণ আমরা একটু আশা রাখতেই পারি যে নতুন করে যদি বিনিয়োগ বাংলাদেশে আসে তাহলে তো অবশ্যই আপনি বলছিলেন যে কর্মসংস্থানের বিষয় থেকে শুরু করে তথ্য প্রযুক্তির দিকে আর সবচেয়ে বেশি এবার আমাদের ঝোঁক, হয়তো সেখানে আমাদের আরো উন্নয়ন ঘটবে। দর্শক, আমাদের সাথে এর মধ্যে অতিথিরা যুক্ত হয়েছেন নীলুফার চৌধুরী মনি, বিএনপি দলীয় সংসদ সদস্য, এবং একই সাথে আছেন মনিরা শারমিন, যুগ্ম আহ্বায়ক এনসিপির। আপনাদের দুজনকে স্বাগত জানাই, ধন্যবাদ সময় দিয়েছেন আমাদেরকে। মনিরা শারমিন, আপনাকে দিয়ে যেটা শুরু করি সেটা হচ্ছে যে আমরা তো মাননীয় প্রধানমন্ত্রী চীন সফর নিয়ে কথা বলছিলাম, এবং চীন সফরে আমাদের তো প্রত্যাশার জায়গাটা অনেক বেশি, যেহেতু বিনিয়োগের জায়গা, এবং একই সাথে তারাও আমাদের সাথে বাণিজ্য যে ঘাটতি সেটি কমিয়ে আনার চেষ্টা করছে, বা সেটা একটা পরিকল্পনা হয়তো বা সামনের দিনে আমরা দেখতে পাবো। কিন্তু যেটি আপনার সাথে আসলে জানবার, আমরা এরই মধ্যে দেখেছি পার্শ্ববর্তী দেশ বিশেষ করে ভারত তার বেশ কিছু গণমাধ্যমে চীনের সাথে বাংলাদেশের এই যে সম্পর্ক, বাণিজ্য ঘাটতি কমিয়ে আনা অথবা বিনিয়োগের যে বিষয়টি, সেটি এক ধরনের তারা মনে করছে এটি বাংলাদেশের জন্য খুব একটা সুখকর হবে না, এবং কূটনৈতিক সম্পর্কের দিক থেকে যেহেতু চীনের সাথে তাদের এক ধরনের বৈরিতা আছে, এখন বাংলাদেশ যদি চীনের সাথে সম্পর্ক করতে যায়, উন্নয়ন করতে যায়, তাহলে অনেকটা ইঙ্গিতে এরকম যে তাদের সাথেও বাংলাদেশের সম্পর্কটা খারাপ হবে। এই জায়গায় আপনার দৃষ্টিতে কূটনৈতিক অবস্থানটা বাংলাদেশের কি হওয়া উচিত? ধন্যবাদ। যারা দেখছেন তাদের শুভেচ্ছা, এবং স্টুডিওতে উপস্থিত এবং অনলাইনে উপস্থিত আমার সহ আলোচকদের শুভেচ্ছা। দেখেন, প্রথমত
ভারতের একটা অস্বস্তির জায়গা তৈরি হবে এই বিষয়ে তো আসলে কোনো দ্বিমত নাই এবং সন্দেহ নাই, এটা তো আমরা বুঝি। কারণ গত 15 বছর আমাদের দেশ বাংলাদেশ যেরকম যে পররাষ্ট্র নীতিতে চলেছে, এবং সেইখানে আসলে বাংলাদেশের পাওয়া না পাওয়া, বাংলাদেশের জনগণের স্বার্থ সংশ্লিষ্টতার থেকে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে যে ভারতের স্বার্থ রক্ষা করবার একটা প্রচেষ্টা ছিল তৎকালীন সরকারের মধ্যে। সুতরাং সেই জায়গা থেকে যখন একটা গণ অভ্যুত্থানের মধ্যে সেই মাধ্যমে সেই সরকারটা বিতাড়িত হয়েছে বাংলাদেশ থেকে, এবং এখন একটা নির্বাচিত সরকার এবং বাকি যে রাজনৈতিক দলগুলোই আসলে ফাংশন করছে, তারা 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 কিন্তু এই গত 15 বছর যেই সরকার ছিল তাদের এক ধরনের চ্যালেঞ্জ করে এখন কিন্তু বাংলাদেশে তারা রাজনীতি করছে। সুতরাং সেই জায়গা থেকে যদি আমি পররাষ্ট্রনীতির কথা বলি, যে সেখানে একটা বড় ধরনের একটা পরিবর্তন এসছে, যেটা কিন্তু আসলে ভারতের জন্য খুব বেশি কমফোর্টেবল না, খুব স্বাভাবিক। এবং গত 15 বছর আমরা বাংলাদেশের পররাষ্ট্রনীতি যা দেখেছি যে একেবারে ভারত নির্ভরতা, এবং এই যে বন্ধু রাষ্ট্র বলে বলে আমাদের এক ধরনের আমাদের মাথার মধ্যে এক ধরনের এরকম একটা বিষয় ক্রিয়েট করা যে একমাত্র ভারত ছাড়া বোধহয় আমাদের কোনো বন্ধু রাষ্ট্র নাই। কিন্তু এইটা কিন্তু আমাদের কখনো বলা হয় না যে আসলে বন্ধু রাষ্ট্র বা শত্রু রাষ্ট্র বলে কিছু হয় না। আমার পাশের দেশটি সবসময় আমার জন্য একটা সবসময় সেই ব্যাপারে আমার একটু সতর্ক থাকতে হবে, সতর্ক অবস্থান। কারণ ভৌগোলিক দিক বলেন বা এইখানে পররাষ্ট্রনীতির কূটনৈতিক স্বার্থ সংশ্লিষ্টতা বলেন, সব জায়গা থেকে আসলে প্রতিবেশী দেশের সাথে এক ধরনের টেনশন কিন্তু সবসময় সীমান্তে বিরাজ করে। সুতরাং এই যে বন্ধু রাষ্ট্র শত্রু রাষ্ট্র বলে আসলে কিছু হয় না, এবং এখানে প্রতিবেশী দেশগুলোর সাথে সকলের সাথে আমাদের সাথে একটা ওয়ার্কিং রিলেশনশিপ থাকতে হবে। তো স্বাভাবিকভাবেই চীন সফর এটি তো বাংলাদেশে যখনই দেখা যায় যে কোনো নতুন সরকার ক্ষমতায় এসছে, বিশেষ করে আমি 15 বছরের যেই কথা বলছিলাম যে সেই সরকার আসলে ভারত তোষণ নীতি অনুসরণ করেছে, সেখানে থেকে যখন এই বর্তমান সরকার সে আসলে চীন সফর এবং চীনে এক ধরনের দ্বিপাক্ষিক চুক্তি বলেন এবং বাণিজ্যিক সহায়তা বলেন, বাণিজ্যিক চুক্তি বলেন, এই জায়গাগুলোতে যখন জোর প্রচেষ্টা চালাচ্ছে, একটা অ্যাডভোকেসি চালাচ্ছে, এখানে কিন্তু খুব গুরুত্বপূর্ণ এই সফরটা এই জন্য যে এখানে তিস্তা চুক্তি নিয়ে কথা হবে, পদ্মা ব্যারেজ নিয়ে কথা হবে, নানান ধরনের বিনিয়োগ নিয়েও কথা হবে। সুতরাং এই জায়গাটা তো স্বাভাবিকভাবেই ভারতের আসলে আনকমফোর্টেবল এর একটা জায়গা, এখানে খুবই কমফোর্ট ফিল করবে না সে। কিন্তু এবং এটাতে কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় লক্ষণীয় যে এই যে আমাদের মানে দক্ষিণ এশিয়ার যে রাজনীতির একটা বড় প্যারাডাইম শিফট ঘটছে। আমরা সুপার পাওয়ারের কথা যদি বলি যে যুক্তরাষ্ট্র, চায়না এবং ভারত, সেই জায়গা থেকে ভারত নির্ভরতা কমিয়ে বাংলাদেশের যে সরকার সে হচ্ছে অন্যান্য সুপার পাওয়ার গুলোর সাথেও এক ধরনের ওয়ার্কিং রিলেশনশিপের জায়গা করে এটি বাংলাদেশের জন্য অবশ্যই একটি সুখকর একটা অবশ্যই আশার, এবং আমরাও আসলে এই সফর শেষে আমাদের প্রত্যাশার জায়গাটা কতটুকু পূরণ হয় তার দিকে অবশ্যই তাকিয়ে থাকবো। নীলুফার চৌধুরী, মানে আপনার কাছ থেকে ছোট করে যদি একটু মন্তব্য নেই, যে ঘাটতি আমরা কমিয়ে আনার জন্য চীনের সাথে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করছি বা বাণিজ্যের যে জায়গাটি আমরা তৈরি করছি, কতটুকু আসলে সম্ভব হবে আপনার কাছে মনে হয় এবার? ধন্যবাদ আপনাকে। যারা শুনছেন আমার শুভেচ্ছা, অভিনন্দন, এবং আমার সাথে যারা আছেন প্রত্যেকে আমার শুভেচ্ছা। দেখেন, বাংলাদেশে বহুদিন পরে যে কথাটা মনিরা বললেন, বহুদিন পরে একটা গণতান্ত্রিক সরকার এসছে, এবং এই গণতান্ত্রিক সরকারের চ্যালেঞ্জ হচ্ছে এরকম যে যে কোনো ভাবে প্রভার্টি কমিয়ে আনা, এখানে বেকার ছেলে মেয়েদের কর্মসংস্থানের ব্যবস্থা করা, এবং দেশের যে ঘাটতিগুলো আছে প্রত্যেকটা ক্ষেত্রে ঘাটতিগুলা পূরণ করা। তারপরে যেটা হলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, যে ঋণগ্রস্ত একটা দেশ, সেই ঋণের কিস্তিগুলা শোধ করা, ঋণ আস্তে আস্তে কমিয়ে আনা, এই কাজগুলো নিয়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব কাজ করছেন। এবং উনি নির্বাচিত হওয়ার পরের দিন থেকে যে কাজ করছেন, উনি আপনারা দেখেছেন ইতিমধ্যে উনি কি বলে ইস্তেহারের অনেকগুলো অপশনগুলো মিটানোর পথে, মানে চালু করেছেন, আমি বলবো না শেষ করেছেন, চালু করেছেন। এবং এই যে আমাদের দারিদ্রতার প্রধান লক্ষ্য হচ্ছে আমাদের এই যে কোটি সন্তান বেকার হয়ে আছে, শিক্ষিত বেকার, আধা শিক্ষিত বেকার, আনস্কিল বেকার, স্কিল বেকার, সবাই এইদের কর্মসংস্থানের ব্যবস্থা একটা বিরাট জিনিস। এই কর্মসংস্থানটা যেহেতু দেশে আমাদের সেই অপশনগুলো খুব একটা ওরকম নাই যে এই 1 কোটি 1.5 কোটি মানুষকে কর্মসংস্থান করা যাবে, সেই জন্য বাইরের অপশন থেকে শুরু করে যেটা যেখানে, এছাড়া ব্যবসা বাণিজ্য, এগুলো আপনি জানেন যে বাংলাদেশ এমন একটা দেশ ইম্পোর্টেড ওরিয়েন্টেড দেশ, এক্সপোর্টেড ওরিয়েন্টেড না।
সেই ইম্পোর্টেডটা কমানোর জন্য, এক্সপোর্ট বাড়ানোর জন্য এবং জয়েন্ট ভেঞ্চার কোম্পানি বাংলাদেশে খোলার জন্য। বাংলাদেশে খুব কম জয়েন্ট ভেঞ্চার কোম্পানি, বড় বড় কোম্পানি নাই বললেই চলে। সেইখানে এগুলো করার জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উনি 2টা দেশে সফরে গিয়েছেন এবং 2টা দেশের মধ্যে 2টা দেশই আমাদের জন্য অত্যন্ত বন্ধুসুলভ রাষ্ট্র। আপনার মালয়েশিয়া তো বহু বছর যাবত মালয়েশিয়াতে আমাদের লক্ষ লক্ষ শ্রমিক, আমাদের ভাইয়েরা কাজ করেন, বোনেরা কাজ করেন এবং তাদের সঙ্গে আমাদের সম্পর্কটা খুবই ভালো। মাঝখানে যে সরকারগুলো এসছে তারা নিজেদের স্বার্থ দেখার ক্ষেত্রে এত বেশি মাত্র কয়েকটা আপনার ব্যবসায়িক মানুষজনদেরকে দিয়ে এই মানুষগুলোকে আপনার রপ্তানি করতে চেয়েছে, যে কারণে অনেকটাই আমাদের টার্গেট ফুলফিল হয় নাই। সেই টার্গেটটা যাতে ফুলফিল হয় সেই জন্য মাননীয় প্রধানমন্ত্রী গিয়েছেন এবং দেখেছেন আপনারা যে মালয়েশিয়ার সঙ্গে অত্যন্ত উষ্ণ অভ্যর্থনা থেকে শুরু করে অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়েছে। এরপর আপনি চায়না একটা দেশ যেটা এর আগে সরকারও চায়না, এই দেশ চায়নার জন্য অত্যন্ত একটা আপনার ব্যবসায়িক দেশ। এখানে চায়না ব্যবসা করে অন্যান্য পৃথিবীর দেশের চেয়ে বেশি করে। এই কারণে বলবো যে বাংলাদেশ ছোট্ট একটা দেশ কিন্তু জনসংখ্যা প্রচুর। এই যে 20 কোটি জনগণের জন্য যে চায়না এখানে কাজ করছে, চায়নার তো একটা দায়বদ্ধতা আছে এবং সেই দায়বদ্ধতা থেকেও কিন্তু চায়না অনেক কিছুতে ঋণ দিয়েছে বাংলাদেশকে এবং অনেকগুলো উন্নয়নমূলক কাজের সাথে জড়িত। সেইখানে চায়নাতে মাননীয় প্রধানমন্ত্রী গিয়েছেন। বিএনপির সাথে চায়নার সঙ্গে সম্পর্ক অতীতে দূর অতীতে খুব ভালো ছিল। সেই সম্পর্কটা আবার যাতে আরো ভালো হয় সেই জন্য মাননীয় প্রধানমন্ত্রী গিয়েছেন এবং মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে যেখানেই উনি বিশ্বের যে কোনো জায়গায় ওনার যাওয়ার প্রয়োজন, এই দেশের জন্য, দেশের সন্তানদের জন্য যেতে হলে উনি যাবেন এবং সেই ওনার টার্গেটটা ফুলফিল হচ্ছে এই 2টা দেশের ভ্রমণে। আমি মনে করি অত্যন্ত ফলপ্রসূ এই ওনার এই। আমরা আসলে সেই আশা রাখি যে এই 2 সফরই বাংলাদেশের জন্য নতুন কোনো সম্ভাবনা আসলে নিয়ে আসবে। এরই মধ্যে বিরোধী দলের মধ্যে ফ্যাসিবাদী মানসিকতা দেখতে পাচ্ছেন বলে প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী আজকে মন্তব্য করেছেন। নীলুফার চৌধুরী মনি, বিরোধী দলের মধ্যে ফ্যাসিবাদী মানসিকতা দেখতে পাচ্ছেন আপনারা, একটু যদি ব্যাখ্যা করতেন। দেখেন, বিরোধী দল মাত্র 4 মাস সরকার ক্ষমতায় এসছে। বিরোধী দল এখনই যে ধরনের কথা বলছেন, যে ধরনের কাজ করছেন, আওয়ামী লীগের সাথে যদি আপনি মিলান, আপনার আওয়ামী লীগ এইভাবেই কথা বলতো, একদম কোনো মানে সহ্য ক্ষমতা না, কিছু না, হঠাৎ করে একটা কথা বলতো, একে থাকতে দেওয়া হবে না, একে রাখা হবে না, একে যেভাবে আগেরটাকে তাড়িয়েছি সেইভাবে একে তাড়াবো, এই ধরনের কথা তো এক ধরনের আছেই। দ্বিতীয়ত আপনার তাদের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিংটা কতটুকু আপনি দেখেন যে তারা কোনো মামলা দেয় নাই তাদের নামে, ফ্যাসিস্টদের নামে, তারা তাদেরকে রেখেছে, তারা তাদের ভিতরে তাদের সাথে একটা সম্পর্ক অব্যাহত রেখেছে এবং দেশটাকে ডেস্ট্রয় করার জন্য, দেশের গণতন্ত্রকে আবার নস্যাৎ করার জন্য তারা এক ধরনের চক্রান্তে লিপ্ত হয়েছে। তো এই জায়গাগুলো থেকে তো আমরা বলতেই পারি যে তাদের আচরণটা স্বাভাবিক আচরণ না। মনিরা শর্মিন, আওয়ামী লীগের সাথে আপনাদের কি সম্পর্ক রয়েছে? আমি আসলে জানি না যে আসলে কোন জায়গা থেকে এই কথাটি আসলে সরকারি দলের বলেছেন। সম্পর্ক বলতে উনি হয়তো এটার যেভাবে বলেছেন যে ওই যেটা নীলফামণি আপা বলছিলেন যে খুব দ্রুততম সময়ের মধ্যে ধৈর্য শক্তি না থাকা এবং যা খুশি বলে দেওয়া, এই ধরনের একটা পার্সপেক্টিভ থেকে হয়তো বলেছেন। আমার মনে হয় যে বাংলাদেশে গত 15 বছর কোনো বিরোধী দল ছিল না। মানে আমরা তো বিরোধী দল হিসেবে যেটা দেখেছি শুনেছি সেটা হচ্ছে যে এক ধরনের গৃহপালিত বিরোধী দল। সরকারের আসলে আমি বিশ্বাস করি যে এই নির্বাচিত সরকার এই বিষয়টি মাথায় রেখেই সরকারটি গঠন করেছে যে সে বিরোধী দল থেকে আসলে যথেষ্ট রকমের চাপ পাবে এবং আমার কাছে অবশ্য এই জায়গাতে মনে হয় যে বিরোধী দলের যে বিরোধিতা সেটাও আসলে যৌক্তিক ভাবে হতে হবে এবং এই যে মাঠে নেমে যাব, সরকার ফেলে দিব, এই ধরনের
পলিটিক্যাল রেটরিক, এটা অবভিয়াসলি আমরা সবাই বুঝি, রাজনৈতিক বক্তব্যের সময়, জনসভায় বক্তব্যের সময়, সমাবেশে বক্তব্যের সময় এই ধরনের পলিটিক্যাল রেটরিক ইউজ করা হয়। তবে আমার যেটা মনে হয় সেটা হচ্ছে সরকারের বিরোধিতার ক্ষেত্রে যৌক্তিকভাবে বিরোধিতা করা শ্রেয়, এবং সরকারের পলিসিগুলো যেগুলো ভুল পলিসি নিচ্ছে বলে মনে হচ্ছে, এবং এই বাজেটে নানান ধরনের এই ঘাটতি বাজেটের কথা আমরা বলছি, তো সেই জায়গাগুলোতে যৌক্তিকভাবে আসলে এই সমালোচনাগুলো যদি তুলে ধরা হয়, সেক্ষেত্রে আমার মনে হয় যে সরকারের পক্ষ থেকেও আসলে এই ধরনের কথা বলবার অবকাশ কম থাকে, এবং একটা জনগণের কাছে একটা বার্তা যায় যে এই বিরোধী দল আসলে অন্যান্য সময়কার বিরোধী দলের মতো কিন্তু না। আপনাদের তো আহ্বায়ক রাহিদ ইসলাম তিনি বলছেন যে সরকার আওয়ামী লীগের পুনর্বাসনের স্বপ্ন দেখছে। কেন আপনাদের মনে হচ্ছে বা সরকার আওয়ামী লীগকে ফিরিয়ে আনার এক ধরনের প্রচেষ্টার মধ্যে আছে? দেখেন, সরকারের বিভিন্ন সময় আপনি যদি আসলে তার বিভিন্ন কথাবার্তা এবং বিভিন্ন কিছু যদি আপনি একটু খেয়াল করেন, সেটা হচ্ছে যে সরকারের অতি গণতান্ত্রিকতা, এটা একটা অসুবিধার জায়গা আমার মনে হয়। কারণ অতি গণতান্ত্রিকতা কেন বলছি, এই যে বিভিন্ন সময় আমরা খুব দায়িত্বশীল পর্যায় থেকে শুনি যে প্রত্যেকটি দলকেই আসলে তাদের মতো করে কার্যক্রম পরিচালনা করতে দিতে হবে, তারপরে প্রত্যেকটি দলই আসলে মানে গণতন্ত্রের যে নানান ধরনের চিত্র দেখায় যে না এটা আসলে মানে আওয়ামী লীগদের আসলে বা যে কোনো সংগঠনই আসলে নিষিদ্ধ, কার্যক্রম নিষিদ্ধ, এটা অগণতান্ত্রিকতা, এই ধরনের কথা কিন্তু আমরা খুব দায়িত্বশীল পর্যায় থেকে শুনছি। তো সেই জায়গা থেকে কিন্তু এই ধরনের প্রশ্ন আসে যে আসলে সরকার আওয়ামী লীগের ব্যাপারে এই প্রশ্নটা তারা আসলে কিভাবে ডিল করছে। এবং আমরা দেখছি যে দেখেন, এই যে আওয়ামী লীগ একটা নিষিদ্ধ রাজনৈতিক সংগঠন, তো এই নিষিদ্ধ সংগঠনের যারা আসলে মানে বিচারের আওতায় আসবে, ইনক্লুডিং আমি যদি বলি শেখ হাসিনা, এই বিচার কার্যটা কিন্তু আপনি দেখেন অত্যন্ত ধীর গতিতে আগাচ্ছে। তো সেই জায়গায় আসলে সরকারের কি পরিকল্পনা সরকার কিন্তু স্পষ্ট করছে না। তো সেখান থেকে এইটা রাজনৈতিক একটা বক্তব্যের ক্ষেত্রে আমার মনে হয় যে এটা যৌক্তিকতা আছে যে সরকার আসলে আওয়ামী লীগের ব্যাপারে আসলে কি চিন্তা করছে। তো আওয়ামী লীগের ভোট এক জিনিস, মানে রাজনৈতিক জায়গা থেকে আওয়ামী লীগের ভোট এক জিনিস, কিন্তু আওয়ামী লীগ তো দল হিসেবে একটা অপরাধ করেছে, সে মানবতা বিরোধী অপরাধ করেছে। তো সেই জায়গা থেকে একটা গণহত্যার মতো মানে ঘটনা ঘটানোর পরে সেই দলটার আসলে বিচার কার্যে এত ডিলেমা কেন, বা সে নানান ধরনের দায়িত্বশীল পর্যায়ে থেকে আমি যদি বলি যে তথ্য উপদেষ্টা, ওনার কথায় বিভিন্ন ডিসক্রিপেন্সি পাওয়া যায়। তো এই জায়গা থেকে সরকার আসলে আমার মনে হয় যে বিরোধী দল থেকে যখন এই প্রশ্নটা আসছে, সরকার আসলে অ্যাকনলেজ করা দরকার এবং তার জায়গাটা স্পষ্ট করা দরকার খানিকটা। তো আমার মনে হয় তাহলে সংশয় অনেকটা কমে যাবে। নীলুফার চৌধুরী মনি, আপনাদের বিরুদ্ধে বিরোধী দল বলছে যে আপনারা আওয়ামী লীগকে ফিরিয়ে আনার প্রচেষ্টার মধ্যে আছেন, এবং কেন তারা বারবার বলছে সেটা কিছুটা হলেও মনিরা শারমিন বলেছেন যে আপনারা অনেক বেশি উদার গণতন্ত্রের নাম করে অনেক সুযোগ সুবিধা দিচ্ছেন বিরোধী দলগুলো থেকে শুরু করে এই নিষিদ্ধ সংগঠনগুলোকে। আমি যেটুকু বুঝেছি মনিরা যেটা বলেছেন, আমি এইটুকু শুধু প্রমাণগুলো দিতে চাই। মনিরার যে চিফ এনসিপি, উনি কিছুদিন আগে বলেছেন আওয়ামী লীগদেরকে দলে নিতে কোনো আপত্তি নাই তাদের। আপনার জামাতের আগেই বলেছে আওয়ামী লীগকে মাফ করে দিলাম, আপনার নিশ্চয়ই মনে আছে। তো বিএনপি কি করেছে? বিএনপি কিন্তু তারা যখন নিষিদ্ধ করে তখন যায়ও নাই, কথাও বলে নাই, কিছুই বলে নাই। আমরা জামাত যখন নিষিদ্ধ করেছে তারও বিপক্ষে ছিলাম, যে এটা নিষিদ্ধ করা ঠিক না। তো আওয়ামী লীগের সময় আমরা কথা বলি নাই, কিন্তু বিএনপি যখন রাষ্ট্রীয় দায়িত্ব নিয়েছে তারপরে কিন্তু বিএনপি কাগজে কলমে নিষিদ্ধ করেছে, নাম্বার 1। নাম্বার 2, গতকালকে তাদের প্রতিষ্ঠাবার্ষিকী ছিল। বিএনপির কিন্তু সব জায়গায় বিএনপি নেতাকর্মীদের মিছিল হয়েছে, যুবদল, ছাত্রদল, মূল দল, এবং তারা কেউই মাঠে নামে নাই। তার মানে বিএনপি উদারনৈতিক রাজনীতি করতে পারে, কিন্তু এটা এমন না যে আইন যাকে কোনোভাবে মানছে না তাকে নিয়ে বিএনপি কাজ করবে। বিএনপি সেটা করে না। বিএনপির চেয়ে বরং তারা যে সুবিধাটা, আমার যদি ভুল না হয়, দেখেন হাদিকে যে গুলি করেছে সে আওয়ামী লীগ করতো, তারা কিন্তু ওই জায়গায় নাহিদ যেটা বলছিল নিতে আপত্তি নাই, সেইভাবে কিন্তু তারা নিয়েছিল। শুধু নেয় না, একদম কলিজার ভেতরে ঢুকিয়ে ফেলেছিল, যে কিনা একদম অতন্ত্র প্রহরী হয়ে একদম কান বরাবর গুলি করে দিল। এই যে এটা কি অতি বিশ্বাস না অতি ভরসা, নাকি তাদের দলে আসলে আর কোনো বাদ বিচার নাই? আপনি এখান থেকেই প্রমাণ পাবেন। বিএনপি কিন্তু এই কাজগুলো করে নাই, কারণ বিএনপির তো লোকবলের অভাব নাই। বিএনপির যা নিজস্ব লোকবল আছে তারাই তো কত কষ্ট পাচ্ছে, কত কষ্ট করছে।
তো এই ত্যাগী নেতাদের ওইভাবে মূল্যায়ন করতে পারছে না। দেশের এই অবস্থার মধ্যে বিএনপি এই নিয়ে হিমশিম খাচ্ছে। তো বিএনপি নতুন করে আওয়ামী লীগ থেকে লোক পটায় বের করে আনার কোনো কারণ নাই। আর আওয়ামী লীগ করতে যে বিএনপি ওইভাবে আইনের বাইরে কাজ করবে না, সেটা আমি গতকালকে আমি প্রুভ করে দিলাম। যদিও জামাত একটু বেশি দেখিয়ে ফেলেছে। জামাত কি করেছে? সাংবাদিক পিটিয়েছে গতকালকে। আপনার আবার ওই 32 নম্বরের আশেপাশে সাংবাদিক পিটিয়েছে। কি বলেছিল? সাংবাদিকের দোষটা কি ছিল? সাংবাদিক বলেছিল, আপনারা যদি সবাই বক্তব্য না দিয়ে একটু বক্তা কমিয়ে দেন তাহলে খবরটাই ধরাতে পারবে। মানে সে তার বক্তব্যগুলো নিয়ে খবর ধরাতে পারবে। এতেই তারা আওয়ামী লীগ সন্দেহ করে তাকে পিটালো, যেটা পরবর্তীতে জামাতের নেতারা বলেছে তাদের সন্দেহ হয়েছিল। একজন সাংবাদিক পর্যন্ত রেহাই পেল না। তো বিএনপি তো এই কাজগুলো করবে না। তাহলে বিএনপি প্রমাণ দিয়ে, এরকম অহরহ আমরা প্রমাণ দিতে পারি যে তারা কতটা আওয়ামী লীগ নিয়ে চলে, আওয়ামী লীগের জন্য কাজ করে, আওয়ামী লীগ হয়ে কাজ করে। তো তাদের দলে, আওয়ামী লীগের দলে দেখেন জামাতের লোকরা ছিল গুপ্ত হিসেবে। আপনি দেখেন এই যে সাদিক কায়েম থেকে শুরু করে ছাত্র শিবিরের যারা আছে সবই তো আপনার, কিংবা এনসিপি তেও যারা আছে তাদেরও অনেকেই আপনার ছাত্রলীগের পোস্টেড ছিল। তো তারাই একটা সময় করতো, এখনো তারাই। তো এইখানে আপনার ইসের নির্বাচনের সময় আপনার যারা ছাত্রলীগ করতো তারা এনসিপির হয়ে কাজ করছে না, কারণ বন্ধুকে ভুলতে পারে না। বছরের পর বছর একসাথে থেকেছে, এক বিছানায় থেকেছে, একসঙ্গে খেয়েছে, একসঙ্গে ঘুরেছে, এটা ভুলতে পারে না। তো এই যে কাজগুলো নিজেরা করে সেটা যদি অন্যের উপর চাপিয়ে দেয়, এটা দুঃখজনক। এটা গণতন্ত্রের জন্য খুব ভালো কোনো ফল আনে না। আমরা চাই কি? আমরা চাই, শারমিনরা চাই এবং বিরোধী দল জামাতও চায় যে গণতন্ত্র টিকে থাকুক। যদি তাই চায় তাহলে কথা একরকম হবে কেন, কাজ আরেক রকম হবে কেন? মনিরা শারমিন, আপনার যদি এই বিষয়ে কোনো বক্তব্য থেকে থাকে। দেখেন, প্রথমত আমি আসলে আমার খুব বেশি কিছু এখানে প্রমাণ করবার নাই। আপনার খেয়াল থাকবার কথা, খুব রিসেন্ট একটা বিষয়ে কিন্তু আমাদের চোখে পড়েছে যে একটা আম, আম, মানে পুলিশ একটা চিঠি ইস্যু করেছে, সেখানে বলেছে যে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার ব্যাপারে, যে নিষিদ্ধ ঘোষিত সংগঠন তারা আসলে মিছিল করতে পারে। এবং সেখানে দেখা যাচ্ছে যে সেখানে বলা হচ্ছে যে মানে মেইনলি পুলিশের পক্ষ থেকে সবসময় বলা হয় যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং এনসিপি এরা আসলে মানে টার্গেট। এবং দেখেন এই জায়গা থেকে সবসময়ই আওয়ামী লীগের যেটা মানে আমরা বিভিন্ন ভাবে যে দিল্লি থেকে যে বার্তাগুলো পাই, সেখানেও সবসময় একটা বাধা হিসেবে দেখা হয় যে এনসিপি যারা লোকজন আছে তাদের বিভিন্ন ভাবে থ্রেট দেয়া, তাদের নানান ভাবে ইনবক্স বা বিভিন্ন কলের মাধ্যমে হুমকি দেওয়া, এগুলোর মধ্যে কিন্তু আমরা আছি। কারণ আসলে আওয়ামী লীগের যে মনস্তত্ত্ব, সেখানে হচ্ছে বিষয়টা হচ্ছে যে তারা যখন বিতাড়িত হয়েছে তখন আসলে এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যেহেতু এই ব্যানারটা সামনে ছিল, সুতরাং তাদের ক্ষোভ কিন্তু এই ব্যানারের উপরে। তো সেই জায়গা থেকে কিন্তু এটা নতুন করে প্রমাণ করবার কিছু নাই যে আমরা আসলে আওয়ামী লীগ প্রীতি আমাদের মধ্যে আছে কিনা। যেটা নাহিদ ইসলাম বলেছিলেন সেটা কিন্তু সকল দলের ক্ষেত্রেই সত্য, যে দেখেন আওয়ামী লীগ সমর্থন করে বা কোনো ছাত্র হত্যা থেকে শুরু করে কোনো ধরনের অপরাধের সাথে জড়িত না, কিন্তু যে মানুষটা আওয়ামী লীগকে মৌন সমর্থন করতো, সেই যে হয়তো আওয়ামী লীগকে ভোট দিত, সেই মানুষটা কি জুলাই গণ অভ্যুত্থানে নামে নাই? নিশ্চয়ই নেমেছে। সুতরাং সেই মানুষগুলো যারা আসলে যাদের এক ধরনের মনস্তাত্ত্বিক পরিবর্তন ঘটেছে যে না আওয়ামী লীগ আসলে ফ্যাসিস্ট একটা দল এবং সে গণহত্যার সাথে জড়িত, তাহলে সেই মানুষটা যদি যে কোনো গণতান্ত্রিক রাজনৈতিক দলের সাথে যুক্ত হতে চায়, সেখানে নিশ্চয়ই কারোর কোনো অসুবিধা থাকার কথা না, সেটাই আসলে বলেছেন। এবং আমি একটু খুবই দুঃখজনক এবং আমি খুব দুঃখ পেলাম এই বিষয়টা আপা যখন বললেন যে হাদি হত্যার ক্ষেত্রে যখন আসলে যে খুনি তাকে আসলে বললেন যে আসলে বিশ্বাস করে সাথে রাখা। দেখেন, আমরা যারা তরুণরা এই 5 আগস্ট পরবর্তী সময় এই জাতীয় রাজনীতিতে এসেছি, আমরা এই জায়গা থেকে আমাদের সাথে অনেক তরুণ যুক্ত হচ্ছে। এখন সেই জায়গা থেকে কেউ ক্যামুফ্লেজ অথবা ছদ্মবেশধারী কেউ যদি এসে এই যে মানে এই হত্যা, খুন, হুমকি এগুলোর সাথে আসলে যুক্ত হয়, এবং আমাদের তো স্বাভাবিকভাবেই সবসময় আমরা থ্রেটের মধ্যেই থাকি। এবং আপা কিন্তু আপার কথাই বুঝিয়ে দিলেন যে হাদি হত্যা এখানে যে আসলে একজন মানে ছাত্রলীগের একজন যে আসলে তাকে টার্গেট করেছে, এটাও তো একটা কারণ যে তারা আমাদেরই আসলে সবচেয়ে থ্রেট মনে করে, তাদের জন্য হুমকি মনে করে। আমরা যতদিন বাংলাদেশে আছি ততদিন তাদের আসলে এখানে এন্ট্রি সম্ভব না, এরকম একটা বিষয় মনে করে। সুতরাং সেই জায়গা থেকে আমার মনে হয় যে এই উদাহরণটা একেবারেই যৌক্তিক না হাদি, এবং বরং আমার কাছে মনে হয় যে যেহেতু আপনারা সরকারে আছেন, আপা সংসদ সদস্য, সেখানে হাদি হত্যার বিচারের ক্ষেত্রে
ক্ষেত্রে ওনারা আওয়ামী লীগের যেহেতু মানে আমরা জানি যে ভারতে তারা ধরা পড়েছে, সেই জায়গা থেকে আসলে অপরাধী প্রত্যার্পণ চুক্তি আছে, সেখানে থেকে তাদের আসলে দেশে ফিরিয়ে এনে তাদের সেই হাদি হত্যার বিচারটা আসলে ওনাদের বোধহয় করা উচিত, এখানে মনোযোগ দিলে বোধহয় ভালো হয়। মনিরা শারমিন, আপনি কি মনে করেন যে এই আওয়ামী লীগ তো সংগঠন হিসেবে কোনো সেভাবে কিছু করতে পারে নাই, কোনো সভা সমাবেশ করতে পারে নাই, তো সেক্ষেত্রে আপনি কি মনে করেন যে আপনাদের প্রতি যে থ্রেট, এই মাত্রাটা কমে গেছে বা কিছু? না, খুব স্বাভাবিক না, দেখেন মাত্রা কমার কিছু নাই। আমার মনে হয় যে আওয়ামী লীগ এই নিষিদ্ধ ঘোষিত সংগঠনটি বিভিন্ন সময় আসলে তাদের অনলাইন বার্তা এবং নানান কিছু এগুলো দিয়ে বিভিন্ন বক্তব্য দিয়ে তারা আসলে বুঝবার চেষ্টা করে যে কোনটা আসলে সঠিক সময় তাদের, আসলে তারা যদি আসলে ফিরে আসতে চায় বা তারা কোনো ধরনের অপকর্ম করতে চায়, এটা তাদের এক ধরনের, আমি মনে করি তারা একটু নক করে বোঝার চেষ্টা করে অবস্থাটা। এবং দেখেন এবার এই 23 জুন তাদের যে প্রতিষ্ঠা বার্ষিকী বলছে, সেইখানে আসলে সকল রাজনৈতিক দলের কিন্তু একটা ঐক্য ছিল। এবং এখানে আপনি দেখেন যে বিএনপি, ছাত্রদল, জামাত, এনসিপি সকলেরই কিন্তু এক ধরনের মাঠের কর্মসূচি ছিল। এবং আমি যদি বলি যে 6টি জেলায় পুলিশ প্রশাসন এবং আর্মি মোতায়েন করা ছিল, সেই জায়গা থেকে তারা এই জায়গায় আসলে খুব বেশি হালে পানি পায় নাই, আমি এই ধরনের কথাই বলতে চাই। তো সেই জায়গায় যেখানে একটা আওয়ামী লীগ প্রশ্নে কিন্তু আমাদের একটা অঘোষিত ঐক্য আছে এখন পর্যন্ত, আমি এটা দাবি করতে পারি। এবং এই ঐক্যটা ভবিষ্যতে থাকলে আমার মনে হয় যে তারা সেই সাহসটি করবে না। এবং যেই আসলে দলটি বাংলাদেশের কোনো, মানে যেই দল বলছি সরি, যে সংগঠনটি নিষিদ্ধ ঘোষিত সংগঠনটি, যেটি আসলে বাংলাদেশের কোনো সংগঠনই না, যেটা একটা দিল্লির হেডকোয়ার্টার ভিত্তিক একটা সংগঠন, যেটা বাংলাদেশে আসলে একটা কি বলবো এটাকে, বাংলাদেশে কার্যক্রম চালাতো, তারা তাদের হেডকোয়ার্টারে ফিরে গেছে। এবং আমার মনে হয় যে তাদের আসলে খুব সুযোগ নাই, অন্তত বাংলাদেশে যে দলগুলো রাজনীতি করছে তারা সবাই আসলে এই একটা জায়গায় ঐক্য আছে, আওয়ামী লীগের বিরুদ্ধে এখানে সবার ঐক্য আছে। সেখানে থ্রেট কমার বাড়ার আসলে ব্যাপার না। আমরা আসলে যদি থ্রেট মনে করতাম তাহলে তো আসলে 5 আগস্ট আমরা নামতামই, মানে 5 আগস্টে এই ঘটনাটা ঘটতোই না বা আন্দোলনটা হতোই না। তো থ্রেটের থেকে বড় কথা মানে এই থ্রেট আসলে সবসময় থাকবে, কারণ এরা স্বাভাবিকভাবেই চোরাগুপ্তা হামলা চালানোর চেষ্টা করবে বিভিন্ন সময়, যখন যেরকম সুযোগ পাবে। যেমন হাদির ঘটনাটা যখন ঘটলো, তখন তো আসলে তারা খুব ওপেনলি নামতো না, কিন্তু তারা তো এই ধরনের একটা পরিকল্পনা বা ছক করেই কিন্তু আসলে এই কাজটি সংগঠিত করেছে। এখন এখানে আসলে থ্রেট কমার বাড়ার কোনো ব্যাপার না, threat এখানে আরেকটা সবসময়ই আছে প্রাসঙ্গিক আমরা। বিষয় এসে যায়, সেটা হচ্ছে আপনারা যেভাবে সরকারি দলকে দোষারোপ করছেন যে তারা আওয়ামী লীগের সাথে আঘাত করছে, বা সরকারি দল যেভাবে আপনাদেরকে আঙ্গুল দিয়ে বিভিন্ন বিষয় বোঝানোর চেষ্টা করছেন, তো সেক্ষেত্রে এই যে ঐক্যের কথা বললেন, এটা কি কতদিন কন্টিনিউ করা সম্ভব হবে যেভাবে আপনারা দোষারোপ করছেন, নাকি? হ্যাঁ, আচ্ছা, এখানেও আমি একটা মানে খুব নিরাশ না আমি, কারণ হচ্ছে এই যে বারবার করে মনে করিয়ে দেওয়া, সরকার দলকে মনে করিয়ে দেওয়া যে না আপনি মানে তোমরা কিন্তু আসলে আওয়ামী লীগের সাথে এক হতে পারবে না, কোনোভাবেই সম্ভব না। বা এটা হচ্ছে যদি সরকারের পক্ষ থেকেও যদি আসলে বিরোধী দলকে বলা হয়, তাহলে আসলে একটা মানে এই জায়গা থেকে আমার মনে হয় যে একটা বারবার মনে করিয়ে দেওয়ার একটা জায়গা আছে যে এটা কিন্তু আসলে সম্ভব না। বাংলাদেশের গণতান্ত্রিক জায়গায়, গণতান্ত্রিক পরিবেশে এরকম একটা নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের আসলে রাজনীতি করবার নৈতিক কোনো অধিকার নাই। এবং কিন্তু তাদের আপনারা আসলে যখন কোনো সরকারকে কার্যক্রম বলেন যে ফ্যাসিবাদের মতো করে আচরণ করছে সরকার, তখন এই ঐক্যটা সামনের দিনগুলোতে এক ধরনের ঝুঁকিতে পড়ে কিনা? হ্যাঁ, ঝুঁকি। এবং পাশাপাশি জামাতের আমির আজকে বলছিলেন, সম্ভবত তিনি একটি গতকাল একটি সমাবেশে তিনি বলছিলেন যে বর্তমান সরকার আইন শৃঙ্খলা থেকে শুরু করে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় থেকে শুরু করে এই সকল জায়গায় অনেকটাই হচ্ছে ব্যর্থ হয়ে গেছে, যার জন্য তারা মনে করেন যে বর্তমান সরকারের আসলে এখন আর থাকার প্রয়োজন নেই। এরকম একটি জায়গা যখন আসে সামনে, তখন বর্তমান সরকারের সাথে আসলে ঐক্য যে কোনো বিষয় হোক না কেন, শুধু আওয়ামী লীগ ইস্যুতে না, যে কোনো বিষয়েই আসলে সেটি ধরে রাখাটি সহজ কি? না। হ্যাঁ, এই জায়গাটা আমি একটু স্পেসিফিকলি বলতে চাই। দেখেন আওয়ামী লীগ টা কিন্তু আইডিয়া, এটা একটা যেরকম আদর্শ, একটা কাল্ট,
এবং আওয়ামী লীগ কিন্তু ওই যে এই যে বারবার করে বলা হচ্ছে আওয়ামী লীগ হয়ে যাওয়া, আওয়ামী লীগ মানে কি, বিএনপি আওয়ামী লীগ হয়ে যাওয়া মানেটা আসলে কি? এই যে দেখেন, আপনি যদি একটু খেয়াল করেন যে প্রাতিষ্ঠানিক দলীয়করণ থেকে শুরু করে এই যে বিভিন্ন জায়গায় মানে চর দখলের মতো আসলে প্রতিষ্ঠানগুলো যেভাবে করে দখল করা হলো, এবং এই জায়গাগুলোতে বিভিন্ন ক্ষেত্রে আমরা যেভাবে করে দেখছি যে আসলে বিরোধী পক্ষকে বিভিন্ন ভাবে আসলে হেনস্থা করা, ধরেন এই যে আমরা মত প্রকাশের স্বাধীনতার কথা বলি, কোন স্ট্যাটাস দিলে তারপর ধরে নিয়ে যাওয়া, এই যে এই বিষয়গুলো কিন্তু আওয়ামী যে একটা নোশন বা আওয়ামী যে ন্যারেটিভ সেটাকে সাপোর্ট করে। তো সুতরাং আমরা আসলে কোনোভাবেই চাই না যে বিএনপি আওয়ামী লীগ হয়ে যাক। আওয়ামী লীগ নীলুফার চৌধুরী মনি, চর দখলের মতো আপনারা বিভিন্ন প্রতিষ্ঠান দখল বিএনপি কিন্তু করছেন। পারবে না। না, আমি একটু বলতে চাই যে বিএনপি কিন্তু আওয়ামী লীগ হইতে পারবে না। কারণ হচ্ছে বিএনপি আসলে মানে একেবারে ঐতিহ্যগত ভাবেই যে দলটা, তারা আসলে কোনোভাবেই বিভিন্ন সময় আওয়ামী লীগ হওয়ার চেষ্টা করেছে, কিন্তু তারা পারে নাই। দেখা গেছে যে তারা আসলে আইডিয়াটা দিয়েছে এবং পরবর্তীতে আওয়ামী লীগ সেটা ইমপ্লিমেন্ট করেছে, কিন্তু তারা কিন্তু আসলে পারে নাই, কারণ তারা আসলে উদারনৈতিক গণতান্ত্রিক দল, তারা আসলে চেষ্টা করলেও পারে না। সুতরাং আমার মনে হয় যে বিএনপি আওয়ামী লীগ হতে চেষ্টা করেছে, নীলুফার চৌধুরী মনি? যাতে না ফিরিয়ে আনে। জি, বিএনপি যে কথাটা মনিরা বললেন লাস্ট লাইনটা, বিএনপি চাইলেও পারে না। বিএনপি এই জন্য বিএনপি চাই না, চাইলে পারবে না তা না। বিএনপির মানুষগুলো এমনই যে তারা কারো কখনো অন্যায়মূলক কিছু চায় না, এবং তা কারো হতে চায় না, কারো মতো হতে চায় না। বিএনপির নিয়ে যে কথাটা যতবার করে বলা হয়েছে, বিএনপি যতটা না করেছে তার চেয়ে অনেক বেশি কি প্রোপাগান্ডা হয়েছে না? তারপরও বিএনপিকে নিয়ে খোদ মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে যেভাবে বিরোধী দলরা কথা বলছে, আমি এনসিপির কথা বলছি না, এনসিপির দুই একটা নাসিরুদ্দিন পাটোয়ারি তো আছেই, আমি ওটা বাদই দিলাম যে ওদের না হয় ওরা নতুন দল, ওদের অনেক কিছু আমি অন্য চোখে দেখি, কিন্তু জামাতের মতো দল যখন আজে বাজে কথা বলছে, বিএনপি কিন্তু অনেক কিছু না শোনার ভান করছে। এটা কিন্তু আজকে নতুন না, আপনি 5ই আগস্টের পরে থেকে দেখেন কি এমন যা বলে নাই তথাকথিত সেই সময় সরকার। যেমন এনসিপি সেই সময়ের সরকার ছিল, তেমন জামাত ইসলামী সেই সময়ের সরকার ছিল। তারা যা বলতো সেটাই হতো, তার মানে কি তারাই সরকার। তারা ডিসি ট্রান্সফার করতো, এসপি ট্রান্সফার করতো, সচিব বসাতো, ভিসি বসাতো। আমি এটা শুধু এনসিপি বলছি না, এনসিপি কতটুকু চেনে, আমি এটার সঙ্গে জামাতকে বলছি যারা অনেক দিন যাবত এই রাজনীতিটা করে আসছে। বিএনপি কিছুই বলে নাই, দেখে না দেখার ভান করেছে। বিএনপি কি চেয়েছে? একটা নির্বাচন হোক। বিএনপি নির্বাচনটা চেয়েছে যে জনগণের প্রত্যাশাটা পূরণ হোক। আজকে নির্বাচন হয়েছে, বিএনপি লাভবান, অস্বীকার করছি না। এনসিপি কি লাভবান না? জামাত কি লাভবান না? সবাই প্রত্যেকেই আমরা আমাদের জায়গা থেকে লাভবান। কারণ 7 মাসের 8 মাসের একটা এনসিপি তো চায়, চিন্তা করতে পারেন না যে তারা সরকারে আসবে। যে 17 সিটের জামাত বা 14 সিটের 3 সিটের জামাত তো কল্পনা করতে পারেন না, যদিও তারা গোয়ার তুমি দিয়ে বলেছে তারা ক্ষমতায় আসবে, অনেকটা নাসিরুদ্দিন পাটোয়ারির মতো, যে তারা সব সিট পাবে। নাসিরুদ্দিন তো বলছে এরকম আমি 300 সিট আমরা পাবো। তা আমরা কিন্তু এগুলাতে কর্ণপাত করিনি, আমরা আমাদের কাজগুলো করে গেছি নীরবে নিভৃতে। এবং আমাদের টার্গেট ছিল তুমি যদি আমার এক গালে থাপ্পড় দাও আমি আরেকটা গাল পেতে দিব, তারপরেও নির্বাচনটা হতে হবে। এবং নির্বাচন হয়েছে, নির্বাচন হয়েছে বলেই কিন্তু আজকে নারীরা মহিলা কার্ড পাচ্ছে, নির্বাচন হয়েছে বলেই কৃষকের ঋণ মাপ পেয়েছে, নির্বাচন হয়েছে বলেই কিন্তু কৃষক তার কার্ড পাচ্ছে, নির্বাচন হয়েছে বলেই এত সুন্দর একটা বাজেট আসছে, নির্বাচন হয়েছে বলেই কিন্তু 18 মাস ইউনূস সাহেব কত ব্যবসায়ীদের নিয়ে আসছে এই দেশে, বিজনেস সাবমিট করলেন, কত কারি কারি টাকা নষ্ট করে, এমনিই তো টাকা নাই দেশে, তার বাকিটা নষ্ট করে কিছুই 18টা মাসে 18 টাকা কোনো বিদেশি ইনভেস্ট করে নাই, কেউ বলে নাই। বাট এখন কিন্তু আলোচনা হচ্ছে, এখন কিন্তু অনেক রকম কথা হচ্ছে। তো এই যে আমরা কিন্তু সাবমিট করি নাই, আমরা তাদের ঘরে ঘরে গিয়ে আমরা বলতে চাই আমাদের এই নিডটা আছে, তোমাদের যা নিডটা আছে তোমাদের নিড আমরা পূরণ করতে পারি, আমাদের নিডটা তোমরা পূরণ করতে পারো। তো এই যে এটাই হচ্ছে পররাষ্ট্রনীতি, সকলের সঙ্গে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা না। আমরা আমাদের পাশের দেশের সঙ্গে গায়ে পড়ে শত্রুতা করতে যাই না, আমরা চাই না তারা আমাদের শত্রু হোক। তারা যদি ভুল বুঝে আমাদের কিছু করার নাই, আমরা আমাদের দেশটাকে ভালোবাসি, এই দেশের মানুষদেরকে ভালোবাসি, এবং এই দেশের মানুষদের জন্য যতটুকু পারা যায় ততটুকু করতে চাই। যে কারণে মাননীয় প্রধানমন্ত্রী 4 মাসের মাথায় 2টো দেশে ভ্রমণ করছেন। আমরা বিশ্বাস করি উনি বেশ কিছু আনবেন। বিরোধী দল তো বলছে যে চর দখলের মতো আপনারা বিভিন্ন প্রতিষ্ঠান দখল করছেন। শোনেন,
কোথায় আমরা দখল করলাম? আমরা তো কোনো জায়গায় আপনার স্থানীয় সরকার নির্বাচনের জন্য যে প্রশাসকটা দেওয়া হয়েছে সেটাও কিন্তু মনে করেন যে বিপদে পড়ে দেওয়া হয়েছে। এই কারণে দেশের অবস্থা এখন খুব একটা ভালো না। দেশে কোনো টাকা না ফ্যাসিস্ট সরকার রেখে গেছে, না ইন্ট্রিম সরকার রেখে গেছে। এই যে দেশের এত সমস্যা, আন্তর্জাতিক যুদ্ধ, দেশের টিকা, হামের টিকা কেউ দেয় নাই বাচ্চাদেরকে, এগুলো সবকিছু মিলে যখন দেশের অবস্থা খারাপ, তখন বিএনপি সরকার ক্ষমতায় আসছে। বিএনপি সরকার ক্ষমতায় এসে যত রকম কথা সবগুলোকে দূরে সরিয়ে দিয়ে বিএনপি সরকার নিজেদের আপনার বহর কেটেছে, নিজের নিরাপত্তাহীনতার মধ্যে পড়েছে, ঘন্টার পর ঘন্টা জেমে থাকছে এবং জনগণের জন্য যা কথা দিয়েছিল এবং এমপিদেরকে মুখ দিয়ে বলে নাই, কিন্তু নির্বাচনের পরে এমপিদের গাড়ি বলেন, এমপিদের ফ্ল্যাট বলেন, বাড়ি বলেন, জায়গা বলেন, সেগুলো সব বন্ধ করেছে। এই যে করেছে, এখন কি বলে? যে বিরোধী দল মুখ দিয়ে ইস্তেহারে বলেছিল আমরা এই নিব না ওই নিব না, তারা এখন মহান জাতীয় সংসদে বলে তাদের এই চাই ওই চাই ওই চাই, পর্দা চাই, ওভেন চাই, মাইক্রোওয়েভ চাই, আপনার ওয়াশিং মেশিন চাই, ইত্যাদি ইত্যাদি। বাট বিএনপি তো এগুলা বলে নাই, বিএনপি এখনো বলে না। তো বিএনপির এরপরে যদি বলে, বিএনপি অত বড় একটা দল, আপনার 17 বছর লুণ্ঠিত হয়েছে বিএনপি সম্পত্তি, অনেক সময় লুণ্ঠিত সম্পত্তি উদ্ধার করতে গেলেও কিন্তু 5টা বাজে কথা বলে। কেন বলে? কারণ প্রশাসন কিন্তু এখনো আওয়ামী লীগের আছে, বাকিটা জামাতের আছে, প্রশাসন এখনো বিএনপির হয় নাই। আপনার যেটা বলছিলাম, বিএনপির স্থানীয় সরকার প্রশাসক কেন দিল? বিএনপির দেশের এত দুঃসময়ের মধ্যে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসছে, এখন যদি বাইরের কাউকে বসায়, সে যদি বিএনপির আরো ক্ষতি করে, কিচ্ছু করার থাকবে না। একে তো প্রশাসন হাতের বাইরে, দুয়ে যদি আপনার অন্যদের নিরপেক্ষভাবে আমরা যাদেরকে ভাবছি তারা তো আসলে আমাদের লোক না। রাজনীতিটা এমন হয়ে গেছে যে হিজিজ হুজুজ, এই হুজুজ ব্যক্তিরা যদি বিএনপির কথা না শুনে, তখন তো বিএনপি তাহলে কি অনেকটা এরকম আপনার কথার বক্তব্য ধরে, তার মানে বিএনপি যাতে সামনের সময়ে কোনো সমস্যায় না পড়ে, তাই সমস্যা দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ। আমি আপনার কথা বুঝতে পেরেছি। বিএনপি কে পাশ করবে না ফেল করবে, জনগণ ভোট দিলে বিএনপি পাশ করবে, জনগণ ভোট না দিলে বিএনপি ফেল করবে, এটা নিয়ে বিএনপির মাথা ব্যথা নাই। কিন্তু নির্বাচনটা যেন নিরপেক্ষ হয়, নির্বাচনের জন্য জনগণ আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব বলতে পারে, নির্বাচনের জন্য জনগণ ভোট দিতে যেতে পারে। এই জন্য বিএনপি যাতে কোনো এই ধরনের কোনো অপচয় না হয়, যেটা আপনার মনে করেন সজীব ভুইয়া থাকতে, এলজিআরডি মন্ত্রণালয়ে থাকতে যে অসুবিধাগুলো হয়েছিল, এখন শুনি হাজার হাজার কোটি টাকা সে সরিয়েছে। আমার কথা না, আপনাদের টেলিভিশন পত্রিকা এরা বলছে। সেইখানে এরকম ঘটনা যেন না ঘটতে পারে। সজীব ভুইয়ার যে এজাজ যাকে দেওয়া হয়েছিল, সে যে অন্যায় অপকর্মগুলো করেছে, সেই ধরনের অপকর্ম যাতে না হতে পারে, সেই জন্য বিএনপি সরকার প্রশাসক বসে আপনারা অভিযোগ করছিলেন এবং এখনো সে অভিযোগটি করলেন যে এনসিপির সাবেক নেতা, তিনি সাবেক মন্ত্রী বা উপদেষ্টা, আমরা যেটাই বলি না কেন, আসিফ সজীব ভুইয়া, তিনি অনেক টাকা লেনদেনের একটি ইস্যু সামনে নিয়ে এসেছেন আপনি। মনিরা শারমিন, এই অভিযোগটি কম বেশি আমরা এর আগে বিভিন্ন গণমাধ্যমে আসলে দেখেছিলাম এবং এটা নিয়ে এক ধরনের আলোচনাও হয়েছিল। সেই জায়গা থেকে সামনের দিনে আমরা শুনছি তিনি সিটি নির্বাচনও করবেন, এরকম একটি পরিকল্পনাও কি করছেন তাকে মনোনয়নের বিষয়ে আপনারা? সেটি কি আসলে আপনাদের দল থেকে কি বিবেচনায়, তার এত নানা ধরনের অভিযোগ বা বক্তব্যের প্রেক্ষিতে তাকে যদি নির্বাচনে আপনারা আপনাদের দল থেকে আসলে মনোনয়ন দেন, জনগণের সমর্থন কি আপনারা পাবেন? আচ্ছা, মানে প্রথমত এটা আপনি নিজেই বললেন যে এটা অভিযোগ। অভিযোগ তো আসলে প্রমাণিত না। আমি তো আপনার ব্যাপারে যে কোনো একটা অভিযোগ করতে পারি, আমি তো আসলে যে আপনিও আমার ব্যাপারে যে কোনো একটা অভিযোগ করতে পারেন। এবার সেটা সত্যতা উদ্ঘাটন করা, এটা তো আসলে গুরুত্বপূর্ণ বিষয়। এখন আমি যদি বলি যে অভিযোগ, তো আমি দেখলাম যে জনাব মীর শাহে আলম, উনি স্থানীয় সরকার প্রতিমন্ত্রী, তো তিনি একবার দেখলাম যে প্রথমে আসিফ মোহাম্মদ সজীব ভুইয়া উনার ব্যাপারে অভিযোগ করলেন যে এর আগে উনি নানান ধরনের অনিয়ম করেছেন। তো পরবর্তীতে আসিফ মোহাম্মদ সজীব ভুইয়া উনি যখন ওপেন চ্যালেঞ্জ দিলেন, উনি ভিডিও একটা বার্তা দিয়ে উনি বললেন যে মানে আগামী 24 ঘন্টার মধ্যে আপনি আমাকে এটা প্রমাণ করেন আর কি, আই এম ওপেন। তো তারপরে দেখলাম আর কিছু বলেন না। তো পরবর্তীতে উনাকে জিজ্ঞেস করা হলো, উনি আসলে বলতে পারেন নাই। সুতরাং এই যে দেখেন, মানে জাস্ট
মানে অভিযোগের জন্য অভিযোগ বা একটা মানে অভিযোগ করা, কিন্তু এটা প্রমাণ ছাড়া অভিযোগ। সেখানে আপনি আবার যদি আমাকে প্রশ্নটা এইভাবে করেন যে তাকেই আমরা কেন প্রার্থী হিসেবে মনোনয়ন দিলাম স্থানীয় সরকার নির্বাচনের জন্য, সিটি কর্পোরেশন নির্বাচনের জন্য, দক্ষিণ সিটি কর্পোরেশনের ক্ষেত্রে, এটা আমার মনে হয় যে একটু আরেকটু আসলে বিবেচনার দাবি রাখে। আরেকটা ব্যাপার হচ্ছে, আপা বললেন যে এই যে এজাজ, মোহাম্মদ এজাজ, উনি উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক ছিলেন। উনার ব্যাপারেও দেখেন এইভাবে করে একটা মানে ভেগ কথা বলা হয় যে অভিযোগ, নানান ধরনের অনিয়মের অভিযোগ, কিন্তু এই অভিযোগগুলো আপনারা কেন প্রমাণ দেন না? প্রথমত যখন আপনি আমাদের এই প্রশ্নটা তখন করতে পারতেন যদি কোনো অভিযোগ প্রমাণিত হতো, বা উনার বিরুদ্ধে আপনারা অভিযোগ, যে বাংলাদেশে যে প্রচলিত আইন আছে সেখানে আপনারা অভিযোগ করেন, প্রমাণ সহ সেই যে জিনিসগুলো দেন, সেখানে যদি আসলে প্রমাণিত হয় যে তারা সত্যিকার অর্থে তারা নানান ধরনের অনিয়ম এবং এইসবের সাথে জড়িত, সেখানে যদি এনসিপি তখন বাধা দেয় বা বলে যে না এটা আসলে করা যাবে না, বা কোনোভাবে মানে যদিও এনসিপি তত ক্ষমতাবান না, তারপরে আসলে তখন যদি আসলে কোনোভাবে এই বিচারিক প্রক্রিয়া বা আইনি প্রক্রিয়াকে প্রভাবিত করবার চেষ্টা করে, সেটা আমাদের ব্যাপারে একটা অভিযোগ হতে পারে। কিন্তু এখানে যখন আসলে একজন অভিযুক্ত কিন্তু সেটা প্রমাণিত না, তার আগ পর্যন্ত যদি আসলে তার ক্যারেক্টার এভাবে করে অ্যাসিনেট করা হয়, আমার মনে হয় সেটা আসলে একটা সোশ্যাল, মানে আপনারা সোশ্যাল একটা জাস্টিস করে দিচ্ছেন, কিন্তু সেটা কিন্তু প্রমাণিত না। এরপরে আমি যদি বলি যে দেখেন, এই যে মানে কোনো প্রমাণ ছাড়া যে দুর্নীতির অভিযোগ আমাদের মানে সরকারি দল করেন, কিন্তু তাদের বিরুদ্ধে যখন প্রমাণ সহ মানে এই অভিযোগগুলো আছে, তখন আসলে তারা নীরব হয়ে যান। মানে ওই যে একটা কথা আছে না যে কবি আসলে আসল জায়গায় কবি নীরব হয়ে যায়। যেমন মীর শাহে আলম, আমরা দেখলাম যে উনি মানে ধরেন ঢাকা যদি ভবিষ্যতে বাংলাদেশের রাজধানী নাও হয়, আমার মনে হয় বগুড়া শিবগঞ্জ এই উপজেলাটাকে মানে বিএনপি সরকার দেখতে পারে এটাকে রাজধানী করা যায় কিনা। কারণ আমি দেখলাম যে এই স্থানীয় সরকার প্রতিমন্ত্রী হওয়ার ফলে উনি মানে মোটামুটি সকল বরাদ্দ উনার এই একটা উপজেলায় নিয়ে যাচ্ছেন, এবং আমরা তো উপজেলার নামকরণের কথা বলাই বাহুল্য, এই 4টা উপজেলা তো উনি পারিবারিক উপজেলা হিসেবে ঘোষণা করেছিলেন। তারপরে আবার যেটা দেখলাম আমরা যে মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে সেটি আবার উইথড্র করা হয়েছে। তো সেই জায়গা থেকে আসলে, এবং খুবই গুরুত্বপূর্ণ ভাবে দেখেন কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট কত ধরনের হয়, সেটা হচ্ছে এই জায়গা থেকে আবার তার যে কাজগুলো করানো হয় স্থানীয় সরকারের ওই এলাকায়, সেটা আবার তার ছেলের যে ঠিকাদারি প্রতিষ্ঠান সেটা দিয়ে আবার করানো হয়। তাহলে এই যে প্রমাণিত যে অভিযোগগুলো, এগুলো নিয়ে যদি সরকার ব্যবস্থা না নেয় এবং বিরোধী দলকে শুধুমাত্র অভিযোগের খাতায় বন্দি করে তাদের চরিত্র হননের পথটা বেছে নেয়, আমার মনে হয় এটা সরকারের পক্ষ থেকে কোনো দায়িত্বশীল অভিযোগ মানে মানে অবস্থান না আর কি। তো আমার মনে হয় এই জায়গাগুলোতে তাদের আসলে অ্যাড্রেস করা দরকার, নিজেদের দিকে একটু দেখা দরকার বলে আমার মনে হয়। নীলুফার চৌধুরী মনি, আপনি চাইলে উত্তর দিতে পারেন। অবশ্যই। জি। দেখেন, যেটা মনিরা বললেন, আমি প্রমাণটা এইভাবে দিতে চাই যে কয়েকদিন আগে আপনার কুমিল্লা সিটির প্রশাসক, যে কুমিল্লা জেলা প্রশাসক যিনি বিএনপি, উনি বললেন যে চ্যালেঞ্জ দিয়ে বললেন যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং হাসনাত আব্দুল্লাহ তার দুই উপজেলায় যতগুলো আপনার টাকা নিয়েছে, কত কত 400-300 কোটি টাকা। আপনি বুঝেন যে একটা থানা বা উপজেলায় এত কোটি টাকা, পাশাপাশি অন্য থানাগুলায় 10 লাখ 15 লাখ, কোথায় 10 লাখ 15 লাখ, কিংবা কুমিল্লা সদর যেটা প্রাণকেন্দ্র, সেইখানে আপনার 10 লাখ 15 লাখ টাকা দিয়ে, আর উনাদের থানাগুলায় যত এতগুলা টাকা, শত শত কোটি টাকা নিয়েছে, সেটাতে যদি সমস্যা না হয়, শাহ আলম বগুড়ায় কিন্তু শত কোটি টাকা যায় নাই। এই যে কথাটা বলছে, সে তার এলাকায় ওটা নিয়েছে, ওটার জবাব সে দিয়েছে বা আরো দিবে। তো এইটার সঙ্গে তো এটা যায় না। তারা তো মাত্র কয়েক মাস, 16-17 মাস, 14-15 মাস, এইটার মধ্যে তারা 300-400 কোটি টাকা নিয়েছে দুই থানায়, সামথিং 300 কোটি সামথিং, 400 কোটি সামথিং। তাহলে এর মধ্যে আপনার 10 লাখ 15 লাখ করে বাকি থানাগুলা কাজ করছে মসজিদ মাদ্রাসা। আপনি বলেন তো আপা, মসজিদ মাদ্রাসার এমন কি হলো যে এত টাকা লাগলো? কোথায় গেল এই টাকাগুলো? এই টাকাগুলোরও তো একটা হিসাব সামনে, তাদের স্বচ্ছতা প্রমাণ দেওয়া দরকার। এই যে কত একটা থানায় কতগুলা প্রশাসন আপনার প্রতিষ্ঠান থাকতে পারে, আপনার গুরুস্থান, মসজিদ, মাদ্রাসা এগুলাই দিয়েছে তারা। তো আপনি বলেন, আর বাকিগুলা যেগুলাই দেওয়ার কথা ছিল সেগুলাই তারা দিতে পারেন। আর সজীব ভুঁইয়ার কথাটা এরকম পেপারে আসছে, নট অনলি মানুষের মুখে মুখে তো আছেই, পেপারে আসছে। সে চ্যালেঞ্জ তো ছুড়ে দেয় না, চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে সে বলুক যে কোথায় কোন আপনার আমাকে বুঝান।
সে তো এইসবের মধ্যে আসে না। না না, চ্যালেঞ্জ করে দিয়েছে আপা, দিয়েছে, না, ওপেন চ্যালেঞ্জ এটা ওইভাবে চ্যালেঞ্জ ছুড়ে নাই। এটা যেদিন ছুড়েছিল তারপরে যখন পত্রিকায় আসছে তখন আর সে চ্যালেঞ্জ ছুড়ে নাই। যখন পেপারে আসছে তারও এক মাস 1.5 মাস পরে পেপারে আসছে। এই যে হাজার হাজার তো সরকারি দল, আপনারা একটা কমিটি গঠন করে, মানে এই তদন্ত কমিটি গঠন করে। আমরা তো নিয়েছি 4 মাস, আর আমরা চাই না ইন্টারিম সরকার, আমরা প্রতিবাদ করি নাই, কারণ নামে আমাদের এলিগেশন ছিল না যখন সরকারটা হয়। এই সরকার সব জনগণই মৌনতা ভাবে মেনে নিয়েছিল। তাদের কোনো বাজে কথা বলতে আমাদেরও খারাপ লাগে, আমরা এগুলো বলতে চাই না ওরকম। কিন্তু এটা তো সত্যি যে অন্যায় করলে অন্যায়ের মাসুল দিতে হবে, টুডে অর টুমোরো, এটা দিতে হবে। তা এখন তার যদি কোনো সমস্যা না থাকে সে নিজেই বলতে পারে। এবং আপনি জানেন যে আরো অনেক অনেক উপদেষ্টার নামে এই ধরনের বাজে কথা আছে, কিন্তু যারা কিছু করে নাই তাদের নামে কিন্তু নাই। আপনি দেখেন, সে অর্থ উপদেষ্টা সালেউদ্দিন, তার নামে কিছু নাই এলিগেশন। শিক্ষা উপদেষ্টা বা আরো 2-4টা উপদেষ্টা আছে, তাদের নামে এলিগেশন নাই, কেউ কিছু বলে না। কিন্তু চিফ অ্যাডভাইজার, তার নামে কিন্তু আছে। কোনখানে সে অর্থ মাপ করাইছে, কোনখানে সে নিজে কাজ নিছে, কোনখানে সে বিশ্ববিদ্যালয় নিছে, কোনখানে সে বিদেশে লোক রপ্তানি করবে বলে নিছে। তো এই জিনিসগুলো না হলে তো যাহা রটে তার কিছুটা তো বটে। তো যদি বটেই থাকে তাহলে কেন সে তার জায়গা থেকে খোলাসা করছে না? যখন পরের দিন যখন কুমিল্লা জেলা প্রশাসক যখন বললেন যে আমি চ্যালেঞ্জ দিলাম, তখন কিন্তু আর তারা কেউ আগায় নাই, তখন কিন্তু কেউ কিছু বলে নাই। প্রথমে কিন্তু চ্যালেঞ্জ দিল যে হ্যাঁ এটা ভুল, এটা মিথ্যা কথা, অসত্য, কিন্তু তারপরে যখন জেলা প্রশাসক চ্যালেঞ্জ দিল তখন কিন্তু চুপসে গেল। এই চুপসে তো যখন আপনার দুদকে মামলা হবে, দুদক তো ছাড়বে না, টুডে অর টুমোরো দুদকে মামলা হবে তখন। আমার যেটা মনে হচ্ছে যে 2-3 জন মন্ত্রী বা সংসদ সদস্য ছাড়া মানে তারা ক্ষমতাটা এনজয় করছেন, আর বাকিরা সবাই মোটামুটি প্রধানমন্ত্রীকে ফলো করার চেষ্টা করছেন। তার পোশাক আশাক, তার কাজ, তার যেই বিশেষ করে সকাল থেকে মধ্যরাত পর্যন্ত তার যে পরিশ্রম, বিভিন্ন একের পর এক মিটিং সিটিং, এগুলোকে তারা বাকিরা ফলো করার চেষ্টা করছেন। আর 2-3 জন হয়তো হাতে গোনা আছেন তারা ক্ষমতাটাকে এনজয় করছেন হয়তো। এটার সাথে আপনি একমত হবেন কিনা আমি জানি না। না, এটা সাথে অবশ্যই একমত। সবকিছুতেই একটা জিনিস বুঝবেন, 100-তে 100 কোনোখানেই পাওয়া যায় না, 2-1 এদিক ওদিক হতেই পারে। কিন্তু এটাও তো সত্যি, এই সংসদের, এই সরকারের আপনার মন্ত্রীরা ভোর 9টা থেকে 10টা-11টা রাতের কাজ করে, আবার পরের দিন সকালে তারা অসুস্থ হয়ে গেছে। মন্ত্রী হইলে মানুষের চেহারা চকচক করে। হ্যাঁ, আমিও ব্যক্তিগতভাবে 2-3 জনের সাথে কথা বলেছি, তারা বললেন যে আমরা খুব বিপদে আছি। সকাল ঘুম থেকে উঠতে হয়, 9টার মধ্যে যেতে হয় অফিসে, মানে তারাও বিপদে আছেন আর কি, এনজয় করতে পারছেন না। একদিকে ধরেন অনেক বয়স, আবার অনেক দীর্ঘদিন অনভ্যস্ততার কারণে ধরেন গত 17 বছর তারা ঠিকমতো ঘুমাতেই পারেন নাই নিজের বাসায়, এখন তারা নিজের ঘর এখনো ঘুমাতে পারছেন না। এটা একটা সমস্যা না? সেটাই। মনিরা শারমিন, আপনার যদি মন্তব্য থেকে থাকে ছোট্ট করে, কারণ আমাদের হাতে সময় একেবারেই কম, আলোচনা শেষ করতে হবে। দেখেন, এখানে আসলে আপনার যেরকম করে বললেন, আমার মনে হয় যে এই কাদা ছোড়াছুড়ির থেকে আমি তো ব্যক্তিগতভাবে আমি বলছি, এবং আমার দলের মতামত কিন্তু এরকমই। আসলে সত্যিকার অর্থে ইন্টারিম গভর্নমেন্ট, সব একটা গণ অভ্যুত্থান পরবর্তী গভর্নমেন্ট, এবং এটা মানুষের সেন্টিমেন্টের গভর্নমেন্ট, সব মানে আমি যদি বলি 100% সমর্থনের যদি কোনো গভর্নমেন্ট হয় তাহলে এইটা। তো এইগুলা বললেও কিন্তু আসলে দুর্নীতি যদি থাকে তাহলে সেটা কিন্তু মানে পার পাওয়ার সুযোগ নাই। আমি সেটা ইনক্লুডিং আমাদের যারা উপদেষ্টা ছিলেন আমাদের দলের, তাদের মানে তাদের ধরেই বলছি। সুতরাং এই জায়গা থেকে আমার মনে হয় যে এই যে প্রশ্নাতীত ভাবে আসলে এই প্রশ্নগুলোর সমাধান হওয়া উচিত, এবং যদি সত্যিকার অর্থে অভিযোগ থাকে সেটা একটা কংক্রিট প্রমাণ থাকা উচিত, এবং শুধুমাত্র এইভাবে করে আমরা না বলি। এবং আসলে সব ইন্টারিম গভর্নমেন্টের সব উপদেষ্টাদের আবার আসলে এই ধরনের অভিযোগ পাওয়া যাবে না, কারণ ধরেন সালেউদ্দিন অর্থ উপদেষ্টা যিনি ছিলেন, তিনি তো আমাদের বিএনপির অত্যন্ত ঘনিষ্ঠ মির্জা ফখরুল ইসলামের রুমমেট, যিনি এখন মাননীয়
স্থানীয় সরকার মন্ত্রী, তো সেখানে না পাওয়া যেতে পারে, এটা আমরা বুঝি। আবার ধরেন আসাদুজ্জামান আইন উপদেষ্টা ছিলেন, অ্যাটর্নি জেনারেল ছিলেন, তো উনি এখন আইনমন্ত্রী, তো ওনারও এরকম কোনো অসুবিধা আমরা নাই দেখতে পারি, এটাও আমরা বুঝি। আবার ধরেন পররাষ্ট্রমন্ত্রী যে খলিল সাহেব, ওনাকে প্রথম দেখা গেল যে বিএনপির পক্ষ থেকে প্রচন্ড রকম অভিযোগ, তারপরে যখন দেখা গেল আবার খলিল সাহেব এখন আবার খুব মধুর একটা ব্যাপার হয়ে গেল, যেটা আসলে পরবর্তীতে আবার তাকে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে বসাতে একটা সাহায্য করলো। সুতরাং এই বিষয়গুলো আসলে খানিকটা পক্ষপাত দুষ্ট। আমার কাছে মনে হয় যে আসলে ইরেসপেক্টিভ অফ এনি পলিটিক্যাল নোশন, এই উপদেষ্টাদের যদি আসলে মানে ইন্টারিম গভর্নমেন্টের উপদেষ্টাদের যদি কারোরই কোনো দুর্নীতি থাকে, সেখানে সেটা আসলে নিরপেক্ষভাবে তদন্ত সাপেক্ষে সেটি আসলে বের হওয়া উচিত। আমার মনে হয় যে তাছাড়া একটা মানুষকে, যেমন করে আসলে প্রশ্নটা আপনি করলেন যে একজন কে কিভাবে আমরা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে দিলাম, তো এটা তো আসলে যদি তার কোনো প্রমাণ না পাওয়া যায়, তিনি কিন্তু আসলে তার আগ পর্যন্ত আমরা কিন্তু তাকে দোষী সাব্যস্ত করতে পারি না। তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে সে যেই হোক না কেন, এটা আসলে বাংলাদেশে এতদিন পর একটা গণতান্ত্রিক ব্যবস্থায় আমরা ঢুকেছি, সেখানে আমার মনে হয় যে মন্ত্রী বলেন, উপদেষ্টা বলেন, এনাদের আসলে দুর্নীতি করার আগে যাতে ভাবতে হয় 10 বার যে না, আমি এটা করতে পারবো না, কারণ সবাই দেখছে। এইটুকু মনের মধ্যে ভয় থাকা দরকার। নিশ্চয়ই আমরা আসলে চাই তারা জনগণের জন্যই কাজ করবেন, এবং এ ধরনের কোনো বলা যায় অভিযোগ হোক, অপবাদ হোক, কারো গায়েই লাগবে না, আমরা সেই প্রত্যাশা রাখতে চাই। অনেক ধন্যবাদ মনিরা শারমিন এবং নীলুফার চৌধুরী মনে, আবারও কথা হবে নিশ্চয়ই। আমরা আলোচনা শেষের দিকে আছি, আমরা আলোচনা করতে চাই এই মুহূর্তে, সেটি হচ্ছে ভারতের এবং বাংলাদেশের সীমান্তে আমরা দেখছি যে বাংলাদেশি বলে ভারতের থেকে অনেককেই বাংলাদেশে পুশিন করার চেষ্টা চলছে বিভিন্ন সীমান্তগুলোতে। সেখানে বিজেপির সাথে সাধারণ গ্রামবাসীরাও অবস্থান নিয়েছেন, কিন্তু এর মধ্যেই একটি সীমান্তে সম্ভবত 4 জনকে বিএসএফ পুশ করতে পেরেছে, 9 জনকে আমরা যতটুকু দেখছি, যে নওগাঁর খুব সম্ভবত একটি সাপাহার ওই উপজেলার আদাতলা সীমান্ত দিয়ে তারা সেখানে পুশিন করতে পেরেছে। এটি নিয়ে এক ধরনের সেখানে উত্তেজনাও আছে, আমরা হয়তো খবরাখবর পরবর্তীতে জানতে পারবো। এই বিষয়টি কথা বলবার জন্য দর্শক আমাদের সাথে অতিথি হিসেবে যুক্ত হয়েছেন অধ্যাপক ডক্টর আক্কাস আহমেদ, রাজনীতি এবং আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক। অনেক ধন্যবাদ জনাব আক্কাস আহমেদ, যুক্ত হয়েছেন আপনি আমাদের সাথে। পুশিন এবং পুশব্যাক এই নিয়ে তো আসলে গত কয়েকদিন, ঠিক না, মাসখানেকের উপর আসলে সময়টা পার হয়েছে, আমরা দেখছি দু দেশেরই অবস্থান বেশ মুখোমুখি। সেই জায়গায় আপনার কাছে কি মনে হয় যে আমরা কতটুকু এই বিষয়টি নিয়ন্ত্রণ করতে পারছি? কারণ যখন আজকের দিনে 9 জনকে ভারতীয় নাগরিককে বাংলাদেশে পুশিন করানো প্রক্রিয়াটি তারা সফল হয়েছে বিএসএফ, সামনের দিনে আসলে এরকম কোনো ঘটনা আমাদের দেখতে হবে কিনা? যতটা কঠোর আমরা প্রথম দিকে ছিলাম, সেটা কি কিছুটা হলেও শিথিল হয়ে যাচ্ছে কিনা, কি মনে করেন? ধন্যবাদ 71 টেলিভিশনের দর্শক শ্রোতা সংশ্লিষ্ট সবাইকে, সাথে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। এটা একটি গুরুত্বপূর্ণ বিষয় যেটা আপনি বলছিলেন। আসলে দেখুন, আমাদের ভারতের যে বর্তমান রাজনৈতিক দল যারা ক্ষমতায় আছে, ভারতীয় জনতা পার্টি বিজেপি, এটা কিন্তু একটি রক্ষণশীল রাজনৈতিক দল। রাজনৈতিক মতাদর্শের দিক থেকে তারা একটি চরম দক্ষিণপন্থী দল। ফলে তাদের ধরেন বাংলাদেশ হচ্ছে যে তাদের একটি প্রতিবেশী রাষ্ট্র যেটা মুসলিম প্রধান, এবং আরেকটি রাষ্ট্র হচ্ছে পাকিস্তান। পাকিস্তান বিরোধিতা, বাংলাদেশ বিরোধিতা, বিজেপির যে রাজনৈতিক কর্মসূচি, তাদের যে রাজনৈতিক প্রোপাগান্ডার একটি অংশ হচ্ছে যে পাকিস্তান বিরোধিতা এবং বাংলাদেশ বিরোধিতা। আপনি পশ্চিমবঙ্গে বলেন, নর্থ ইস্ট ইন্ডিয়ায় বলেন, বিহার, উড়িষ্যা, ঝাড়খণ্ড, ত্রিপুরা, মেঘালয়, এই সমস্ত জায়গার মধ্যে তারা কিন্তু বাংলাদেশ বিরোধী রাজনীতি করে। বাংলাদেশ বিরোধী রাজনীতি কেন করেন? সেটা হচ্ছে কি, তাদের জনপ্রিয়তা, তাদের ভোট ব্যাংক বাড়ানোর জন্য কিন্তু বাংলাদেশ বিরোধিতা করেন বিজেপি। ঠিক একইভাবে যখন আপনি পাকিস্তানের সাথে ভারতের যে সমস্ত স্টেটগুলো রয়েছে, যেমন নর্থ ওয়েস্ট এবং সাউথ ওয়েস্ট, সেখানে কিন্তু ভারতের যে রাজনৈতিক দল বিজেপি এবং তাদের যে সেখানে যে রাজনৈতিক নেতৃবৃন্দ, তারা কিন্তু পাকিস্তান বিরোধিতা করে, কারণ তাদের ভোট ব্যাংক বাড়ানো। এবং কংগ্রেস হচ্ছে যে কি ওই আপনার তৃণমূল পর্যায়ে এবং ন্যাশনাল লেভেলে একটি উদারনৈতিক রাজনৈতিক দল, যারা মুসলমান হিন্দু সবার সাথে থাকতে চায় এবং সত্যিকার অর্থে একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র তারা সেখানে বিনির্মাণ করতে চায়, যেটার সম্পূর্ণ বিপক্ষ হচ্ছে বিজেপি। এইটার কারণেই কিন্তু বাংলাদেশের উপর একটি অতিরিক্ত চাপ এবং পাকিস্তানের উপর একটি অতিরিক্ত চাপ। সেই চাপের অংশ হিসেবে এবং সাম্প্রতিক সময়ে আমরা জানি যে বিজেপি সরকার গঠন করেছে পশ্চিমবঙ্গে, সেই জন্য তারা তাদের রাজনৈতিক কর্মসূচি এবং তাদের নির্বাচনী যে ওয়াদা, সেটার অংশ হিসেবে কিন্তু বাংলাদেশ বিরোধী এই সমস্ত প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে। আমি এখানে একটি উদাহরণ দিই। আপনি ধরেন সংযুক্ত আরব আমিরাত, ওমান, কাতার কিংবা সৌদি আরব,
সেখানে কিন্তু প্রচুর বাংলাদেশি মানুষ এবং ভারতীয় মানুষ তারা কিন্তু অবৈধভাবে আছে। সেটা প্রত্যেক দেশে আছে। ইভেন আপনি যদি ইউরোপে ধরেন সেখানেও কিন্তু প্রচুর ভারতীয়, ইভেন আমরা রিসেন্টলি দেখেছি কিছুদিন আগেও মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কিন্তু ভারতীয়দেরকে বিতাড়ন করা হয়েছে। অবৈধভাবে তারা সেখানে ছিলেন, তাদেরকে বিতাড়ন করে ভারতে পাঠিয়ে দেওয়া হয়েছে। সেটা নতুন কিছু না। তো বাংলাদেশের ক্ষেত্রে যেটা হচ্ছে সেটা হচ্ছে কি, বাংলাদেশের মানুষ কেন পশ্চিমবঙ্গে যাবে, বাংলাদেশের মানুষ কেন ত্রিপুরা যাবে, কেন মেঘালয় যাবে, কেন সেখানের যে তাদের যে অর্থনৈতিক যে পার ক্যাপিটা ইনকাম সেটা তো বাংলাদেশের থেকে অনেক কম। তাহলে বাংলাদেশের মানুষ সেখানে কেন যাবে? ধরেন আমি যদি মেক্সিকো হতাম, পাশে মার্কিন যুক্তরাষ্ট্র যেখানে $80,000 পার ক্যাপিটা ইনকাম, মেক্সিকো $15,000, সেখান থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে যেতে পারে, ঝুঁকি নিতে পারে। কিন্তু বাংলাদেশের মানুষ কোন অর্থে কোন জায়গায় ভারতে গিয়ে কি কোটি কোটি টাকা বাংলাদেশে রেমিট করবে, বাংলাদেশে পাঠাবে? সেটা তো আমার মনে হয় না। এগুলো হচ্ছে প্রোপাগান্ডা। সেই প্রোপাগান্ডাটা আপনি যেটা জানতে চেয়েছেন সেটা দীর্ঘমেয়াদী হবে কিনা, আমার মনে হয় না সেটা দীর্ঘমেয়াদী হবে। কারণ ভারত সরকার, বাংলাদেশের অবস্থানটা আপনি আসলে সেভাবে শক্ত দেখেন কিনা? কারণ আমরা দেখেছি এর আগে দিল্লিতে গত মাসে যে উচ্চ পর্যায়ের বৈঠকও হয়েছে, কিন্তু কোনো সুরাহা হয়নি। পরবর্তী বৈঠক সেপ্টেম্বরে আছে যতটুকু আমরা জানি। তখনও কোনো এই বিষয়ে ফয়সলা হবে কিনা আসলে ঠিক বোঝা যাচ্ছে না। কিন্তু যে প্রশ্নটি আসলে সবার, সেটি হচ্ছে যে ভারতের কেন্দ্রীয় সরকার বলছে যে বাংলাদেশের সাথে তারা সম্পর্ক নতুন করে করতে চায়, বন্ধুর মতো আচরণ করতে চায়। সেখানে আবার তারা তাদেরই প্রধান যেই সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ আছে তাদেরকে দিয়ে এক ধরনের অস্থিরতা তৈরি করছে বাংলাদেশের বিভিন্ন সীমান্তগুলোতে। এই জায়গায় তাদের কথার সাথে কাজের অমিলটা সামনের দিনগুলোতে এই যে টানাপোড়েন আমাদের ভিতর এখন চলছে, সেটি আরো দীর্ঘায়িত হবে কিনা? ধন্যবাদ। এটা হচ্ছে কি, বাংলাদেশকে, বাংলাদেশ সরকারকে, বাংলাদেশের জনগণকে মনস্তাত্ত্বিকভাবে চাপে রাখা, যাতে বাংলাদেশের পররাষ্ট্রনীতি, যাতে বাংলাদেশ সরকার একটি নতজানু পররাষ্ট্রনীতি গ্রহণ করে, স্বাধীন পররাষ্ট্রনীতি গ্রহণ না করে, এবং ভারত নির্ভরশীল যে রাজনীতি, ভারত নির্ভরশীল যে পররাষ্ট্রনীতি, সেই দিকে বাংলাদেশ সরকার যায়। সেটার জন্য তাদের চেষ্টা। সেটার অংশ হিসেবে কিন্তু যেহেতু নতুন বিজেপি সরকার ক্ষমতায় এসেছে, তাদের প্রতিশ্রুতি আছে, বাংলাদেশ বিরোধী রাজনীতি আছে, প্রোপাগান্ডা আছে। এবং এখানে একটি জিনিস আপনি দেখেন, বাংলাদেশ সরকার, বাংলাদেশের জনগণ কিন্তু কখনোই ভারতের মাধ্যমে খুব বেশি উপকৃত হয়নি। গত ইন্টারিম গভর্নমেন্টের সময় আমরা দেখেছি যে বাংলাদেশ যখন, ভারত সরকার যখন তাদের রপ্তানি বন্ধ করে দিয়েছে, পেঁয়াজ, ডাল, চাল সবকিছু, তখন কিন্তু আমরা পৃথিবীর অন্যান্য জায়গায় গিয়েছি, আমরা সাউথ ইস্ট এশিয়ায় গিয়েছি, আমরা ভিয়েতনাম গিয়েছি, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া গিয়েছি, আমরা থাইল্যান্ড গিয়েছি, আমরা কম্বোডিয়া, লাওস গিয়েছি, আমরা বার্মা গিয়েছি, আমরা সেখান থেকে আমদানি করেছি, আমরা পাকিস্তান থেকে আমদানি করেছি। আমাদের আমদানি বিকল্প আছে। আপনি যে কথাটা বলতেছেন অবশ্যই এটা সুরাহা হবে। কারণ হচ্ছে ভারত বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি লাভবান হচ্ছে কিভাবে, তাদের রপ্তানির মাধ্যমে। তারা $14 বিলিয়ন এক্সপোর্ট করে, আর আমরা এক্সপোর্ট করি $2 বিলিয়ন। $12 বিলিয়ন অতিরিক্ত আমদানি করি আমরা। সেই টাকাটা কিন্তু ভারত সরকার পাচ্ছে, তাদের রেভিনিউতে যুক্ত হচ্ছে। এবং পাশাপাশি আমাদের যে মেডিকেল ট্যুরিজম এবং যে ট্যুরিজম, সেখান থেকে বিলিয়ন বিলিয়ন টাকা ভারতে যাচ্ছে, সেটা ভারতের রেমিটেন্সে যুক্ত হচ্ছে। সেজন্য ভারতের রাজনৈতিক এবং অর্থনৈতিক স্বার্থে কিন্তু ভারত সরকার কখনোই এটা দীর্ঘমেয়াদী করবে না। তবে মনস্তাত্ত্বিকভাবে বাংলাদেশের যে বাংলাদেশকে এক ধরনের চাপের মধ্যে রাখছে বলে আপনার কাছে মনে হয়? এই যে মনস্তাত্ত্বিক চাপের কথা বলছেন আমাদের একজন অতিথি, আপনার কাছে কি মনে হয় যে সামনের দিনে, কারণ আমরা এখন যেহেতু প্রথমে যেটা দিয়ে শুরু করেছিলাম যে চীন সফর, যে চীনের সাথে সম্পর্কের বিষয়টি ভারত ভালোভাবে দেখছে না, এবং একই সাথে সে আচরণের কিছুটা প্রভাব আসলে সীমান্তের উপরে পড়ছে বলে অনেকে মনে করছেন যে এইভাবে এক ধরনের চাপ তৈরি করা। 17 বছর আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, সীমান্তে কিন্তু হত্যাকাণ্ড কিন্তু কন্টিনিউ চলেছে, বন্ধ হয়নি। তারা কিন্তু আপনার এই বিশেষ করে আপনি ভাতে মারবো পানিতে মারবো একটা ঐতিহাসিক ডায়লগ আছে আপনার। এই যে কিছু আমাদের এখন বর্ষা মৌসুমে তারা এখন ফারাক্কার বাঁধ টাত খুলে দিয়ে এদিকে পানি বিভিন্ন জায়গায়, সুনামগঞ্জ থেকে অনেক জায়গায়, এদিকে আপনার নর্থ বেঙ্গলে এদিকে বন্যার মতো অবস্থা হয়ে গেছে। তো তারা এগুলো কিন্তু কন্টিনিউ করবে, এবং তারা সবসময় চাইবে যে অ্যাটেনশনটা, আমাদের একটা অ্যাটেনশন যেন তাদের ইন্ডিয়ার প্রতি থাকে। নাহলে তারা এই যে মাত্র 1 মাস হলো ক্ষমতায় আসলো, তার আগে থেকে তারা কি বললো, তারা সীমান্তে 600 কিলোমিটার কাঁটাতারের বেড়া দিবে, 142 একর জায়গা অলরেডি তারা বিএসএফ কে দিয়ে দিয়েছে। তো এবং 10,000 নাকি তারা অলরেডি পুশব্যাকও করে ফেলেছে। সংসদে বক্তব্য দিয়েছে শুভেন্দু অধিকারী এবং বলেছেন যে আরো 1800 অপেক্ষমান আছে। তো তারা আসলে এগুলো দিয়ে, এগুলো করে বাংলাদেশের সাথে একটা
পায়ে পাড়া দিয়ে একটা ঝগড়া তৈরি করা এবং অ্যাটেনশন তৈরি করার জন্য এগুলো করছে, এটা আমি বিশ্বাস করি। আর তবে সেক্ষেত্রে বাংলাদেশে যেটা এখন দরকার সেটা হচ্ছে যেসব সীমান্তে আপনি যেটা বললেন যে শিথিলতা দেখা যাচ্ছে বা কিছু হচ্ছে কিনা, সেসব জায়গায় নজরদারি আরও বাড়ানো এবং চোখে চোখ রেখে কথা বলা ছাড়া, বিশেষ করে আপনি বিএনপি চেয়ারপারসন নিজেই কিন্তু এই যে আত্মমর্যাদা সম্পন্ন জাতি হিসেবে আমাদের যে আত্মমর্যাদা বোধ, যেটা এই বিষয়টাকে কিন্তু উনি জোর দিচ্ছেন, এটাতে অ্যাড্রেস করছেন বেশি। তো সেই হিসাবে একটি সুপ্রতিবেশী সুলভ যদি আচরণ তারা যদি আমাদের সাথে না করে, আপনি দেখেন যে আমাদের মেডিকেল ইস্যুতে কত ডলার তারা নিয়ে যাচ্ছে। আবার তাদের বাংলাদেশের অনেক বড় বড় বাইং হাউস, সেখানে কিন্তু বড় বড় সিও পদে আমরা ভারতীয়দেরকে নিয়োগ দিয়ে রেখেছি এবং তাদেরকে বাংলাদেশিদের যেখানে 1 লাখ টাকা স্যালারি হয় না, তাদের সেখানে আমরা 10 লাখ 15 লাখ টাকা ইভেন 20 লাখ টাকা স্যালারি দিয়ে রেখেছি। তো ওই দিক দিয়েও কিন্তু তারা আমাদের অনেক টাকা পয়সা নিয়ে যাচ্ছে। সো আমাদের তাদের প্রতি যে নির্ভরতা, এই তাদেরকে তো আমরা বাদ দিতে পারবো না, কিন্তু তাদের প্রতি নির্ভরতা সেটি আমাদের আসলে কমিয়ে নিয়ে আসা এবং আমাদের অল্টারনেটিভ রাস্তা খুঁজতে হবে। অবশ্যই এই বিষয়গুলো নিশ্চয়ই সরকারের দৃষ্টিগোচর হবে, আমরা আশা করি। আলোচনা শেষ করতে হচ্ছে ডক্টর আক্কাস আহমেদ, নিশ্চয়ই আবারও কথা হবে আপনার সাথে এবং জিয়াউল কবির সুমন আপনার সাথে আবার কথা হবে। ৭১ জানালে সময় দিয়েছেন আপনারা দুজন। দর্শক, আপনাদের সাথেও আবার দেখা হবে, ভালো থাকবেন।